আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। দুই প্রতিপক্ষ দেশ ইরান ও ইসরায়েল দীর্ঘদিন ধরেই পরস্পরের বিরুদ্ধে হুমকি দিয়ে আসলেও এতদিন পর্যন্ত প্রক্সি বাহিনীগুলো দিয়েই নিজেদের কার্যক্রম পরিচালনা করছিল। তবে এই মাসের শুরুতে দামেস্কের ইরান দূতাবাসে ইসরায়েলি বিমান হামলায় ১৬ ইরানি কর্মকর্তার মৃত্যুর পর পরিস্থিতি বদলাতে থাকে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ঐতিহাসিক আক্রমণ, এরপর ইরানের একটি শহরে ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে চলছে উত্তেজনা। তবে এসব কিছুর মধ্যেই যে সত্যটি আড়াল করার সুযোগ নেই তা হল গাজায় ইসরায়েলের অভিযান এখনও পর্যন্ত সর্বাত্মকভাবে ব্যর্থ হয়েছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে ইসরায়েলের চলমান গাজা অভিযান থেকে অনেকের নজর কিছুটা সরে যায়। ইসরায়েলের এই কৌশলে ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয়। ইসরায়েল তখন মিশর ও সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধে ছিল। এখন যেমন ইসরায়েল দাবি করছে তারা ইরানের আক্রমণের ভিকটিম হতে যাচ্ছে, ১৯৭৩ সালেও ইসরায়েল সেভাবেই আরেকটি সম্ভাব্য হলোকস্টের ভিকটিম হিসেবে প্রচার করে। এসব অপপ্রচার চালিয়ে তখন যেমন ইসরায়েল ফিলিস্তিনিদের উপর নির্যাতনকে আড়াল করেছিল, এবারও ঠিক সেভাবেই ইরানের সাথে যুদ্ধের ডামাডোল ছড়িয়ে গাজায় তাদের নৃশংসতা আড়াল করার চেষ্টা করছে। তবে সময় যত গড়াচ্ছে, গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের কথিত সফলতার গল্পগুলো ততই যেন বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। গাজায় ইসরায়েলের চরম ব্যর্থতাটি বেশ কয়েকটি কারণে আরও বেশি দৃশ্যমান। গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের নেতৃত্ব এখনও বহাল রয়েছে। ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণে রাফা পর্যন্ত চলে গেলেও হামাস এবং ইসলামিক জিহাদ সহ স্বাধীনতাকামী সংগঠনগুলোর নেতৃত্বে কোনো ফাটল ধরেনি, বরং অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা মহলে সংশয় আরও বেড়েছে। ইসরায়েলের চলমান সংঘাত নিরসনে যেসব সমাধানের সুপারিশ করেছে সেগুলোর আন্তরিকতা নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ গাজায় ইসরায়েল এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইসরায়েল এরই মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে হয়ে পড়েছে অনেকটা বিচ্ছিন্ন। মার্কিন প্রশাসনের বড় একটি অংশ গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের ওপর অসন্তুষ্ট হয়ে আছে। ইসরায়েলকে ইতিমধ্যেই টেনে নিয়ে যাওয়া হয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে। এই আদালত থেকে গত জানুয়ারিতে ইসরায়েলকে গাজায় গণহত্যা বন্ধে নির্দেশনা দেওয়ার পর ইসরায়েলে গণহারে বেসামরিক নাগরিক হত্যার কৌশল থেকেও পিছু হটে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার যুদ্ধকালীন মন্ত্রিসভার বেশ কিছু সদস্য এবং সামরিক কর্মকর্তাদেরকে যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের দাবি উঠেছে। পশ্চিমা দেশগুলোতে তীব্রতর হচ্ছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি ও ইতালিতে। And so it's our responsibility. ইসরায়েলের ব্যর্থতার আরেকটি দিক হল যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্কে চলমান টানাপোড়েন। ইসরায়েলের কট্টর ডানপন্থী দলগুলো চায় ইসরায়েল ওয়াশিংটনের প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করুক। যারা পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব চায় তারা এই ধরনের আগ্রাসী চিন্তাভাবনা লালন করে। কিন্তু ইসরায়েলের অভ্যন্তরে ইরানের হামলা উগ্রবাদীদের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানের হামলার কয়েকদিন আগে মার্কিন সেন্টকম প্রধান এরিক কুরিলা ইরানের আক্রমণ মোকাবেলায় ইসরায়েলকে সহায়তা করেছিলেন। ইরান হামলা পরবর্তী পরিস্থিতি নিশ্চিত করেছে ইসরায়েলের বরং যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে আরও বেশি প্রয়োজন। প্রশ্ন উঠেছে, ইসরায়েল যদি রেড লাইন অতিক্রম করতেই থাকে তাহলে যুক্তরাষ্ট্র কতক্ষণ ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দিয়ে যেতে পারবে? কারণ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণ পাল্টে যাচ্ছে। সেখানে যে সেনেটররা এতদিন একপেশেভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছিলেন তারা এখন আছেন চাপের মুখে। তারা বাধ্য হচ্ছেন পুরনো অবস্থান বিবেচনা করতে।
সাম্প্রতিক জরিপগুলোতে উঠে এসেছে গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছে সেখানে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের বড় একটি অংশ তা ভালোভাবে নেয়নি। আমেরিকান জনগণের ভেতরে এই ধরনের মতবিরোধ ও ইসরায়েল বিরোধী মনোভাব প্রবল হতে থাকলে একসময় যুক্তরাষ্ট্র হয়তো ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে। গাজা যুদ্ধ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিকেও আমূল পাল্টে দিয়েছে। নেতানিয়াহু এবং নেতানিয়াহুর বিরোধী উভয় বলই এখন সেখানে শক্তিশালী। এই দুটি বলয়ের বাইরে নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার উগ্র ডানপন্থী সদস্যরাও এখন গাজা যুদ্ধ এবং ইরানের আক্রমণ মোকাবেলায় নেতানিয়াহুর ব্যর্থতার সমালোচনা করছেন। অন্যদিকে সামরিক বাহিনীর একাংশ নেতানিয়াহুর সামরিক নীতির বিরোধিতা করলেও এখনও পর্যন্ত নেতানিয়াহুকে সহযোগিতা করে যাচ্ছেন। ইসরায়েলের বর্তমান রাজনৈতিক অস্থিরতা আরও বেড়ে যেতে পারে, কারণ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এর সাথে জড়িয়ে গেছেন। সেনা কর্মকর্তা বেনি গান্স, ইয়োব গ্যালান্ট এবং গাদি আইনসেনকোট এই মুহূর্তে আবার যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তারা গাজা যুদ্ধ পরিচালনায় নানা ব্যর্থতার কারণে নেতানিয়াহুর উপর চাপ দিচ্ছেন। জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতি চুক্তি করতে ব্যর্থ হওয়ায় তারা নেতানিয়াহুর উপর চটেছেন। এদের মধ্যে গান্সকে তারা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখার কারণে নেতানিয়াহুর বিকল্প শক্তিশালী প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচনা করছেন। নেতানিয়াহুর সাথে যে বামপন্থীদের দূরত্ব আছে তাদেরকেও কাছে টানার সক্ষমতা আছে গান্সের। গান্স শুরু থেকেই গাজা যুদ্ধে ভিন্ন কৌশল নেওয়ার পক্ষে ছিলেন। তার মতে ইসরায়েলের প্রতিশোধ নেওয়ার অধিকার থাকলেও যে কোনো সামরিক পদক্ষেপ কৌশলগতভাবে এবং সঠিক সময়ে হওয়া উচিত। ইসরায়েলের যুদ্ধকালীন সরকারের অপর যে দলটি রয়েছে তার নেতৃত্বে রয়েছে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। নেতানিয়াহু তাদেরকে মন্ত্রিসভায় নিয়েছেন তাদের দলীয় সমর্থনের ফায়দা হাসিল করার জন্য। বেন গাভির একজন কট্টরপন্থী জায়নবাদী নেতা। ৭ই অক্টোবর হামাসের অভিযানের পর থেকে তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি অবৈধ বসতি স্থাপনকারীদেরকেও প্রকাশ্যে সমর্থন দিয়ে যাচ্ছেন। ফলে মাত্রাতিরিক্ত আগ্রাসী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত বেন গাভিরকে নেতানিয়াহু ইতিমধ্যেই কোণঠাসা করে ফেলেছেন। এছাড়া তিনি মার্কিন প্রভাবমুক্ত ইসরায়েল দেখতে চাওয়ায় যুক্তরাষ্ট্রের পছন্দের তালিকাতে নেই। অর্থমন্ত্রী স্মোট্রিচও বেন গাভিরের মতোই মার্কিন বিরোধী মানসিকতা লালন করেন। তিনি মনে করেন গাজায় নেতানিয়াহুর আরও আগ্রাসী মনোভাব নিয়ে সামরিক অভিযান পরিচালনা করা উচিত ছিল। তিনি ফিলিস্তিনিদেরকে নির্বিচারে হত্যাকে সমর্থন করেন। যুক্তরাষ্ট্রের জন্য আশঙ্কাজনক ব্যাপার হল ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বেন গাভির বা স্মোট্রিচের মতো আগ্রাসী ও মার্কিন বিরোধী রাজনৈতিক নেতার সংখ্যা বাড়ছে। আসলে ৭ই অক্টোবরের হামাসের হামলা ইসরায়েল রাষ্ট্রের ভিত্তিমূল নাড়িয়ে দিয়েছে। এই হামলা গোটা অঞ্চলে ইসরায়েলের শ্রেষ্ঠত্বের ইমেজ গুড়িয়ে দিয়েছে। হামলার পর প্রায় ৪ দিন ইসরায়েল শুধুমাত্র গাজার সীমান্তবর্তী শহরগুলোর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য লড়াই করে। গাজায় ইসরায়েলের আক্রমণে প্রমাণ হয়েছে প্রযুক্তির দিক থেকে ইসরায়েল অনেকটা এগিয়ে থাকলেও ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে সাহস এবং শৃঙ্খলার অভাব ছিল। অসংখ্যবার ফ্রেন্ডলি ফায়ারের ভিকটিম হয়ে ইসরায়েলি সেনা ও ইসরায়েলি জিম্মিদের মৃত্যুর ঘটনা ঘটেছে। যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া তথ্যে দেখা গেছে ফিলিস্তিনি ভূমিতে দীর্ঘদিন অবরোধ এবং দখলদারির অভিজ্ঞতা থাকা সত্ত্বেও শহরে যুদ্ধে এই বাহিনীর সদস্যদের দুর্বলতা খুব বেশি। এই দুর্বলতাগুলো পশ্চিমে একটি নির্ভরযোগ্য সামরিক মিত্র হিসেবে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। তেমনটা হলে প্রতিরক্ষা খাত থেকেও ইসরায়েল ভয়াবহ লোকসানের মুখে পড়বে।
ইসরায়েল বিশ্বের বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি। ওয়াশিংটন থেকে প্রতি বছর কমপক্ষে $4 বিলিয়ন সহায়তা পায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক ন্যায়পাল ইয়াৎজাক ব্রিক 2018 সালে একটি প্রতিবেদনে জানিয়েছিলেন, ইসরায়েলি সামরিক বাহিনী সম্ভাব্য সংঘাতের জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত নয়। 7 অক্টোবরের হামলার মাত্র 2 মাস আগে তিনি এই উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন। সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিরোধ এবং রাজনৈতিক বিষয়ে সরাসরি জড়িত হওয়ার প্রবণতা সংকট আরও তীব্র করেছে। ফলে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থানও ক্ষুণ্ণ হয়েছে। নেতানিয়াহুর বিরোধিতার কারণে রিজার্ভে থাকা সেনারা বিমান ও সামরিক বাহিনীতে পুনরায় যোগদান করতে পারেনি। ফলে ইসরায়েলের সামরিক কাঠামোর মধ্যে বাড়ছে রাজনৈতিক বিভাজন। মতবিরোধ আরও জটিল হয়েছে রাজনৈতিক শক্তি হিসেবে অতি ডানপন্থীদের উত্থানের ফলে ডানপন্থীরা সেনাবাহিনীকে নতুন আকার দেয়া এবং প্রতিষ্ঠিত নিরাপত্তা কাঠামোকে ভেঙে ফেলার পক্ষে। উগ্রবাদী রাজনৈতিক দলের এ ধরনের পদক্ষেপে প্রভাবশালী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা ক্ষুব্ধ হয়েছেন। এছাড়া অতি অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে একীভূত করাকে কেন্দ্র করে বহুদিন ধরেই মতপার্থক্য রয়েছে। যদি এ ধরনের সংকট থেকে ইসরায়েল বেরিয়ে আসতে না পারে, তাহলে নিকট ভবিষ্যতে এই সমস্যা ইসরায়েল রাষ্ট্রের জন্য বহনের অযোগ্য বোঝা হিসাবে দেখা দেবে। তেমনটা হলে ইসরায়েলের নীতি নির্ধারকরা তার সমাধান করার সক্ষমতা হারিয়ে ফেলবেন। নিজেদের দুর্বলতা আড়াল করার জন্য আরও বেশি বেপরোয়া পদক্ষেপ গ্রহণ করবেন, যা আরেকটি বিশ্বযুদ্ধের আশঙ্কাকে বাস্তব করে তুলবে। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।